আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। দখলদার ইসরায়েলি বাহিনী এবং নিরীহ ফিলিস্তিনিদের মধ্যে ভয়াবহ যুদ্ধ চলছে। আর এই মুহূর্তে আমাদের হাতে এসছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। প্রথমেই জানাবো, এবার ইরানের পরমাণু গবেষণার এলাকায় ভয়াবহ বিস্ফোরণ। বন্দর আব্বাসের পর এবার ইরানের ঐতিহাসিক শহর ইস্পাহানের একটি গুদামে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ এই ঘটনায় একজন নিহতের খবর পাওয়া গেছে, এছাড়াও আহত হয়েছে আরও 2 জন। এর আগে বন্দর নগরীতে ব্যাপক বিস্ফোরণের ঘটনায় 1400 মানুষ আহত এবং 80 জন নিহত হয়েছিল। এরপর আরেকটি এলাকায় বিস্ফোরণ হলো। তবে এই ঘটনার পিছনে দখলদার ইসরায়েল জড়িত থাকার আশঙ্কা করা হচ্ছে। এরপর জানাবো, মোসাদের জ্যেষ্ঠ গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান। আলহামদুলিল্লাহ, ইরানের অভ্যন্তরে গুপ্তচর বৃত্তি এবং সন্ত্রাসী কর্মকাণ্ড সহায়তা এবং ইসরায়েলকে সহায়তা করার অভিযোগে মোসাদের জ্যেষ্ঠ গুপ্তচর মোহসেন ল্যাঙ্গার নেশিন 2020 সাল থেকে ইসরায়েলের হয়ে মোসাদের হয়ে গুপ্তচর বৃত্তি করছিল ইরানে অনেক জায়গায় হামলা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য যা ইসরায়েলের কাছে ফাঁস করে দিত। তাকে গ্রেপ্তার করার পর ফাঁসির আদেশ দিয়েছে ইরানের সর্বোচ্চ সুপ্রিম কোর্ট। এদিকে পাকিস্তান বিমান বাহিনী তাড়া খেয়ে পালালো ভারতের 4টি রাফায়েল যুদ্ধবিমান। পাকিস্তান বিমান বাহিনী ধা খেয়ে ভারতের যুদ্ধবিমান পালিয়ে যেতে বাধ্য হয়েছে। 2019 সালে পুলওয়ামার ঘটনায়ও ভারতের বিমান বাহিনী পাকিস্তানে হামলার পর পাকিস্তান সেনাবাহিনী একটি বিমান বিধ্বস্ত করেছিল এবং ভারতের পাইলটকে আটক করেছিল। 2025 সালেও কাশ্মীরে ভারতের যুদ্ধবিমানকে তাড়া করেছে পাকিস্তান। এবারে জানাবো, পশ্চিম তীর পূর্ব জেরুজালেমের মতো গাজাও ফিলিস্তিনিদের, বললেন এরদোয়ান। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমের মতো গাজা উপত্যকাও ফিলিস্তিনিদের বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। গাজায় ফিলিস্তিনিরা চিরকাল তাদের জন্মভূমিতে বসবাস করবে বলেও জানিয়েছেন তিনি। এবং সর্বশেষ জানাবো, বাংলাদেশে বর্জ্য ব্যবস্থাপনা থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন। সিটি কর্পোরেশন এলাকায় বর্জ্য ব্যবস্থাপনা থেকে বিদ্যুৎ উৎপাদন করার আগ্রহ প্রকাশ করেছে চীন। আজ অন্তর্বর্তীকালীন সরকারের যুব ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীবের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ওয়াওয়েনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। এ সময় রাষ্ট্রদূত এসব কথা জানান। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝেও শেয়ার করে দিন, যাতে করে তারাও আমাদের এই লেটেস্ট আপডেট সংবাদগুলো জানতে পারে। এবারে বিস্তারিত। এবার ইরানের পরমাণু গবেষণা এলাকায় বিস্ফোরণ। বন্দর আব্বাসের পর এবার ইরানের ঐতিহাসিক শহর ইস্পাহানের একটি গুদামে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ 10:30টার দিকেই ঘটনায় নিহতের খবর পাওয়া গেছে, এছাড়াও আহত হয়েছে আরও 2 জন। ইরানি কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করে বলেছে দেশটির বার্তা সংস্থা মেহের। বিস্ফোরণের পরপরই দমকল বাহিনী, অ্যাম্বুলেন্স ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। পরে আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘটনার পর আশপাশের এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে এবং নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়েছে সাধারণ জনগণকে। তবে এখন পর্যন্ত এই বিস্ফোরণের প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানায়নি ইরান, যদিও প্রাথমিক রিপোর্টে এই বিস্ফোরণে সামরিক বা পারমাণবিক সংযোগ নেই বলে অনুমান করা হচ্ছে। এই ঘটনায় তদন্ত শুরু করেছে প্রশাসন এবং প্রাথমিকভাবে এটিকে দুর্ঘটনাজনিত বিস্ফোরণ হিসেবে বিবেচনা করেছে
কর্তৃপক্ষ। এদিকে সৌদি গণমাধ্যম আল হাদাদ জানিয়েছে, বিস্ফোরণের ঘটনাটিতে বারুদ উৎপাদন করা হতো এই রাসায়নিক শিল্প কমপ্লেক্স ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের মাধ্যমে তত্ত্বাবধান করা হয়ে থাকে। ইস্পাহান শহরটি ইরানের শিল্প সামরিক উৎপাদন কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম। এটি পারমাণবিক গবেষণা এবং সামরিক জোন হিসেবে গুরুত্বপূর্ণ। মোসাদের জ্যেষ্ঠ গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান। ইরানের গুপ্তচরবৃত্তি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে সহযোগিতার অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর ইসরায়েল সরকারের গুপ্তচর সংস্থা মোসাদের হয়ে কর্মরত একজন জ্যেষ্ঠ কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তেহরানের বিচার বিভাগের মিডিয়া সেন্টার অনুসারে বুধবার ৩০ এপ্রিল সকালে বিচার আপিল এবং ইরানের সুপ্রিম কোর্ট কর্তৃক রায়ের চূড়ান্ত নিশ্চিতকরণ সহ সম্পূর্ণ আইনি প্রক্রিয়ার পর হোসেন ল্যাঙ্গারান নেশিন নামে চিহ্নিত ওই ব্যক্তির ফাঁসি দেওয়া হয়। তেহরানের আইআরজিসি কর্নেল হাসান সায়েদ খোদাইয়ের হত্যাকাণ্ডের মতো ইসরায়েলি সরকারের পক্ষে গুপ্তচর বৃত্তির কারণে তার বিরুদ্ধে মোহারে বেহ সোস্টার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা এবং পৃথিবীতে দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। বিচার বিভাগের মতে ল্যাঙ্গার নেশিন ২০২০ সালের শেষের দিকে মোসাদের সঙ্গে কাজ শুরু করে এবং উন্নত গুপ্তচর বৃত্তি অপারেশনাল প্রশিক্ষণ গ্রহণের ৩ মাস পর তার প্রথম মিশন সম্পন্ন করেন। ২ বছরের বেশি সময় ধরে তিনি ইরানের অভ্যন্তরে মোসাদ সংশ্লিষ্ট সন্ত্রাসী অভিযানের জন্য ব্যাপক লজিস্টিক ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করেছেন, যার মধ্যে তেহরানে সায়েদ খোদাইত হত্যাকাণ্ড অন্তর্ভুক্ত ছিল। ল্যাঙ্গার নেশিন ইস্পাহানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে অধিভুক্ত একটি শিল্পকেন্দ্রে হামলার জন্য লজিস্টিক পরিকল্পনা, মোসাদ এজেন্টের জন্য যোগাযোগ সরঞ্জাম সুরক্ষিত করা, অপারেশনাল উদ্দেশ্যে যানবাহন ক্রয় এবং পরিবর্তন করা, ইসরায়েলি অফিসারদের কাছ থেকে ইরানের অভ্যন্তরে এজেন্টদের কাছে তহবিল স্থানান্তর করা এবং একাধিক প্রদেশে নিরাপদ ঘর ভাড়া দেওয়ার সঙ্গে জড়িত ছিলেন। অবশেষে ইরানের সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থার প্রচেষ্টায় এই কুখ্যাত ব্যক্তিকে গ্রেপ্তার করে তার মৃত্যুদণ্ড দিয়েছে ইরানের প্রশাসন। পাকিস্তানের তাড়া খেয়ে পালালো ভারতের ৪টি রাফায়েল যুদ্ধবিমান। কাশ্মীরের পেহেলগামে হামলার পর থেকেই ভারত পাকিস্তানের উপর প্রতিশোধমূলক আচরণ শুরু করেছে। বিশেষ করে পাকিস্তানের সবথেকে গুরুত্বপূর্ণ নদী সিন্ধু নদের পানি বন্ধ করে দিয়েছে ভারতের সরকার। এছাড়াও ৪টি রাফায়েল অ্যাডভান্স প্রযুক্তির যুদ্ধবিমান নিয়ে কাশ্মীরের আকাশে টহল দিতে শুরু করে ভারতের যুদ্ধবিমান রাফায়েল। তবে পাকিস্তানি যুদ্ধবিমান দেখে সেখানে ভারতের যুদ্ধবিমানগুলো পালিয়ে যায়। উল্লেখ্য, পুলওয়ামায় এর আগে এক ভয়াবহ হামলায় ভারতের ১৯ জন সেনা সদস্য নিহত হয়েছিল। এরপরই ভারত তখন পাকিস্তানে এয়ার স্ট্রাইকের সিদ্ধান্ত নেয়। সেদিন এয়ার স্ট্রাইক করতে গিয়ে পাকিস্তানের হাতে ভারতের এক পাইলট গ্রেপ্তার হয়েছিল। পাশাপাশি তখন পাকিস্তানের সেনাবাহিনীরা ভারতের একটি যুদ্ধবিমানকে বিধ্বস্ত করেছিল। এরপর পাকিস্তান ভারতের প্রতি দয়া দেখিয়ে তাদের সেই পাইলটকে ফেরত দিয়েছিল। এরপরও আবার ২০২৫ সালে এসে পাকিস্তান এর উপরে খবরদারি করতে গিয়েছিল ভারতের বিমান বাহিনীর সদস্যরা। অবশেষে পাকিস্তানের বিমান দেখেই ভারতের রাফায়েল অ্যাডভান্স প্রযুক্তির যে বিমান ছিল সেগুলো পালিয়ে এসেছে। ডনের খবরে বলা হয়েছে, ভারত কোনো প্রমাণ না দেয় হামলাকারীদের সীমান্তের বাইরে যোগসূত্রের ইঙ্গিত দিয়েছে। অন্যদিকে পাকিস্তানের রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব দৃঢ়ভাবে কোনো সম্পৃক্ততার কথা অস্বীকার করেছে। হামলার পরপরই প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ঘটনার নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে। এই ঘটনায় যুক্তরাষ্ট্র ও ইরান মধ্যস্থতাকারী হিসেবে আলোচনার প্রস্তাব দিয়েছে। বাংলাদেশের বর্জ্য ব্যবস্থাপনা থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, বাংলাদেশের বর্জ্য ব্যবস্থাপনা সিস্টেম থেকে বিদ্যুৎ উৎপাদন করার আগ্রহ প্রকাশ করেছে চীন। আজ অন্তর্বর্তীকালীন সরকারের যুব ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ওয়াওয়েনের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সময় রাষ্ট্রদূত এসব
এসব কথা জানিয়েছেন। তিনি বলেছেন, বাংলাদেশ একটি বৃহৎ জনশক্তির দেশ। এই দেশে প্রতিদিন যে হারে বজ্র নিঃসরিত হয়ে থাকে সেগুলো অত্যন্ত প্রসেসিং করার মাধ্যমে বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। তাই চীন এই ধরনের একটি কার্যক্রম হাতে নিতে চায়। এই কার্যক্রমের মাধ্যমে তারা বাংলাদেশ থেকে যে পরিমাণ বর্জ্য প্রতিদিন বের হচ্ছে এই বর্জ্যগুলো ব্যবহার করে তারপর সেগুলো দিয়ে বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদন করতে চায় চীন। এ কারণে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং চীনের সরকারের সঙ্গে বেশ ঘনিষ্ঠপূর্ণ একটি সম্পর্ক প্রয়োজন এবং চুক্তির প্রয়োজন। এজন্য চীনের পক্ষ থেকে চীনের রাষ্ট্রদূত ওয়াওইন এবং বাংলাদেশের যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার মধ্যে দীর্ঘ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাংলাদেশে যে পরিমাণ বর্জ্য উৎপাদিত হচ্ছে সেগুলো ব্যবহার করে তারপর বাংলাদেশে তারা নতুন করে বিদ্যুৎ উৎপাদনের কয়েকটি সিস্টেম চালু করতে চায়। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকেও বিষয়টি খুবই গুরুত্বের সঙ্গে আলাপ আলোচনা করা হয়েছে। খুব শীঘ্রই এই বিষয়টি নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারও কাজ করবে এমনটাই আশাবাদ ব্যক্ত করা হয়েছে।